This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির দিকে নজর রাখবো, কারণ সেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলার আর্জি। আইন মেনে বিধি তৈরি হয়নি, অমান্য করা হয়েছে সুপ্রিম কোর্টের রায়। অভিযোগ করে হাইকোর্টে মামলার আর্জি, মামলা দায়েরের অনুমতি 5ই জুন শুনানি রয়েছে। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। ফিরদৌস সাহেব, আপনার কাছে প্রশ্ন, কোন কোন জায়গাগুলো অনুমান করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে বিধি তৈরি করা হচ্ছে, এই জায়গাগুলো যদি একটু উল্লেখ করেন। দেখুন, সুপ্রিম কোর্ট কখনোই বলেনি যে নতুন করে রুল ফ্রেম করে সেই রুলে 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে যারা বঞ্চিত হলো, যারা রাস্তায় দিনের পর দিন বসে থাকলো, যাদের ওয়েটিং লিস্টে নাম ছিল, তাদের জন্য 90 নম্বরের সিলেকশন আর বাকিদের জন্য 100 নম্বরের সিলেকশন, এই ডিপ্রাইভ করতে কোনোদিন সুপ্রিম কোর্ট বলেনি। কিন্তু রাজ্য সরকার তারা এটা করেছে, এই রুল ফ্রেম করেছে। আর সেই রাজ্য সরকারের ফ্রেম করা রুল অনুযায়ী এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে বলছে যে 2016 সালের সিলেকশন প্রসেস 2025 সালের রুল অনুযায়ী হবে। 2016 সালের তো একটি নির্দিষ্ট রুল ছিল, সেখানে বরাদ্দকৃত একাডেমিক্সের মার্কস ছিল 35, সেটাকে কমিয়ে করা হয়েছে 10। রিটেন এক্সামিনেশনের মার্কস ছিল 55, সেটিকে বাড়িয়ে করা হলো 60। আর ইন্টারভিউ ছিল 10, এখন নতুন করে 10 ইন্টারভিউ এবং 10 লেকচার ডেমনস্ট্রেশনের জন্য নাম্বার দেওয়া হলো, আর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 দেওয়া হলো। তাহলে যারা টিচার নয় তারা তো আর কোনোদিনই টিচার হতে পারবে না। ফলে এই যদি হয়, এইভাবে যদি বৈষম্য করা হয়, যারা প্রকৃত বঞ্চিত হলো তাদেরকে বৈষম্য করা ঠিক নয়। আগে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো 90 নম্বরের ভিত্তিতে, বর্তমানে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে 70 নম্বরের ভিত্তিতে। আগে 1:1.4 রেশিওতে টাকা হতো, অর্থাৎ 100টি ভ্যাকেন্সির সাপেক্ষে 140 জনকে টাকা হতো। এখন 1:1.6, অর্থাৎ 100টি ভ্যাকেন্সির সাপেক্ষে 160 জনকে ডাকবে, তাও আবার সেই লিস্ট তৈরি হবে 70 নম্বরের ভিত্তিতে। ফিরদৌস সাহেব, আমার একটা খুব সাধারণ প্রশ্ন আসছে, সেটা হচ্ছে মামলা দায়েরের অনুমতি যেহেতু দেওয়া হয়েছে এবং 5ই জুন শুনানি রয়েছে, এবং যারা ইতিমধ্যে ইচ্ছুক যে তারা এনরোলমেন্ট করবে, তারা বিজ্ঞপ্তি প্রকাশের পর তারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন বা অনলাইন তাদের যে সাবমিট করার বিষয় রয়েছে, সেই বিষয়টা কি কোথাও ডিলে হতে পারে? 5ই জুন শুনানি রয়েছে, যদিও 14ই জুন অবধি টাইম রয়েছে। এখনো দেরি আছে। 16ই জুন থেকে অ্যাপ্লিকেশন জমা পড়বে। আশা করবো তার আগেই শুনানি হবে, কারণ এই মামলা শুনানি হয়ে, কারণ এই আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে এই নোটিফিকেশন কখনোই হতে পারে না যে 2025 সালে রুল অনুযায়ী 2016 সালের সিলেকশন প্রসেস হবে, কারণ রুলসের তো রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হবে এটা তো আর বলা নেই। একটা রুল 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হবে, একটা রুলের প্রসপেক্টিভ নেচার থাকে, সেটা প্রসপেক্টিভলি এফেক্টেড হয়। কিন্তু সেটা কি হচ্ছে না, সেটা সক্রিয়তা থাকবে রেট্রোস্পেক্টিভলি, এটা কখনোই হতে পারে না। ফলে আমরা নির্দিষ্টভাবে বক্তব্য যে 2016 সালের সিলেকশন 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী করতে হবে। 2016 সালের যারা পার্টিসিপেটেড ক্যান্ডিডেট ছিল তাদের মধ্য থেকেই নিতে হবে। সকলে যারা যদি একাধিক পরীক্ষায় কেউ অংশগ্রহণ করে থাকে, তাকে একাধিক পরীক্ষায় বয়সে ছাড় দিতে হবে যদি তার বয়স পূর্ণ হয়ে যায়। ফলে এই সমস্ত পয়েন্ট নিয়ে আমাদের মামলা, সেই জন্য আমরা চেয়েছি যে, এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে। তার কারণ সেই লিস্ট যদি প্রকাশ না হয় তাহলে নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেটি আবার কলুষিত হবে। আমরা চাইছি যে ইমিডিয়েট টেন্টেড লিস্ট প্রকাশ করে যে এরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, সেটা যদি না হয় তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়া আবার কলুষিত হবে। একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী তথা তৃণমূল কংগ্রেস নেতা বৈশানদ চট্টোপাধ্যায়। বৈশানদা, আপনার কাছে প্রশ্ন, যে নতুন করে যে এই যে নতুন বিজ্ঞপ্তি যে প্রকাশ করা হয়েছে তা নিয়ে এবার মামলা আর্জি জানানো হয়েছে হাইকোর্টে, মামলা দায়েরের অনুমতিও দেওয়া হয়েছে, 5ই জুন শুনানি রয়েছে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখবেন যে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটা মামলা? দেখুন, এই ব্যাপারে যা বলবার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তার প্রেস কনফারেন্সে যেটা রয়েছে সেটাই আমাদের বক্তব্য। একটাই কথা, সুপ্রিম কোর্ট বলেছে যে 31শে মের মধ্যে নোটিফিকেশন করতে হবে, তাই নোটিফিকেশন হয়েছে। তো সুপ্রিম কোর্টের অর্ডারটাকে যদি না মানে তখন বলবে সুপ্রিম কোর্টের অর্ডারটা মানছে না, আর সুপ্রিম কোর্টের অর্ডারটা মানলে এরা আবার এটাকে চ্যালেঞ্জ করছে। তো আমার বক্তব্য আলাদা করে কিছু নেই, মুখ্যমন্ত্রীর বক্তব্যটাই আমাদের বক্তব্য। অভিযোগ হচ্ছে বেশ কিছু জায়গায় সুপ্রিম কোর্ট যে রুল ফ্রেম করে দিয়েছিল সেই রুল ফ্রেম মানা হয়নি এই বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে, সেই বিষয়টা কি ব্যাখ্যা করবে?
না, ওরা বললেই তো হবে না, তার জন্য প্রপার ফোরাম আছে, সেখানে বলতে হবে, বক্তব্য রাখতে হবে। আমি তো বারবার বলছি যে যা করা হয়েছে সেটা সে ব্যাপারে আমাদের দলের যিনি সর্বোচ্চ, রাজ্যের যিনি সর্বোচ্চ প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটাই আমাদের বক্তব্য, এর বাইরে আমাদের কোনো বক্তব্য। বেশ, ধন্যবাদ।